ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট সবাই বললে কিন্তু একটা কেওস হবে। আচ্ছা চলো তাহলে স্যার আমরা আমি বলেছিলাম প্রথমে কিছুজন দিক, আমি তারপরে দিয়ে দেবো স্যার। Okay. আমি ক্লিয়ারলি বলছি আমার নামটা একটু পরের দিকে আছে, প্রথমে কিছুজন দিক, 4-5 জন দিক, তারপরে আমি স্যার দিয়ে দেবো। ঠিক আছে ওর এই বেবি এতগুলো বুক আপনার স্যার উঠে পড়ে নাহলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কনসিডার করছি। ঠিক আছে চলো তাহলে প্রিয়া সাহা শুরু করো, রেডি থাকবে শতদ্রুতা। ঠিক আছে প্রিয়া শুরু করো। স্যার আমি প্রিয়া সাহা, আমার সাবজেক্ট হলো লাইফ সায়েন্স। ওকে আচ্ছা জীববিদ্যা এবং প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? স্যার জীববিদ্যা হুম। না উদ্ভিদবিদ্যা? না, জীববিদ্যার জনক কাকে বলা হয় এবং প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? স্যার প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, এবং জীববিদ্যার জনক স্যার এটা ঠিক মনে পড়ছে না। আচ্ছা এরিস্টটলের অবদান কি, যার জন্য তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়? কি অবদান রয়েছে ওনার? স্যার এরিস্টটল হিস্টোরিয়া অ্যানিমিলিয়া নামক একটি গ্রন্থ রচনা করেন, যেখানে তার সমগ্র এক্সপেরিমেন্ট গুলিকে লেখা হয়ে থাকে, এবং তিনি সমগ্র প্রাণীগুলিকে দুটি ভাগে ভাগ করেন। একটি হচ্ছে লাল রক্ত বিশিষ্ট প্রাণী এবং লাল রক্তবিহীন প্রাণীগুলি। আচ্ছা 5 কিংডম ক্লাসিফিকেশন সম্বন্ধে আপনি যা জানেন বলুন। তার 5 কিংডম ক্লাসিফিকেশন বিজ্ঞানী হুইটকার প্রবর্তন করেন। তিনি সমগ্র প্রাণীগুলিকে মানে সমগ্র জীবগুলিকে 5 ভাগে ভাগ করেন: মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া। একে 5 কিংডম ক্লাসিফিকেশন বলা হয়। ওকে উদ্ভিদ রাজ্যের উভচর কাকে এবং কেন বলা হয়? উদ্ভিদের উপচর বলা হয় ব্রায়োফাইটাকে, কারণ এই ব্রায়োফাইটা স্থলে বসবাস করে, কিন্তু নিষেকের জন্য জলের প্রয়োজন হয়ে থাকে, তাই একে উদ্ভিদ রাজ্যের উপচর বলা হয়ে থাকে। প্রোথেলাস কাকে বলে? প্রোথ্যালাস ব্রায়োফাইটার অন্তর্গত নিষেকের পরে যে সূক্ষ্ম সরু অংশটি দেখা যায়, লক্ষ্য করা যায়, তাকে প্রোথ্যালাস বলে। আবার বলুন। নিষেকের পরে জাইগোট থেকে যে সূক্ষ্ম ও সরু অংশটি জন্মায় সেটিকে প্রোথ্যালাস বলে। কাদের দেখা যায় এটা? এটি ঠিক মতো সঠিক করে বলতে পারছি না, আমি দেখে নেব। আচ্ছা যদি ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় হেলিকেজ এনজাইমটি কাজ করা বন্ধ করে দেয়, তবে কোষ বিভাজনের তাৎক্ষণিক কি প্রভাব পড়বে? ডিএনএ রেপ্লিকেশন যদি হেলিকেজ এনজাইমটি বন্ধ করে দেয়, হেলিকেজের প্রধান কাজই হলো ডিএনএ দুটি তন্ত্রকে আলাদা করে তার মাঝখানে যে ডবল বন্ডগুলি সেগুলিকে ভেঙে দেওয়া। যদি এই হেলিকেজটি নিজে কাজ করতে না পারে, তাহলে পরে ডিএনএ মানে দুটি স্ট্র্যান্ড আলাদা হবে না, এবং ঠিক মতো রেপ্লিকেশন শুরু হবে না, ফলে কোষ বিভাজন তাৎক্ষণিক মানে সরাসরি বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে। আচ্ছা অ্যাডাপটিভ রেডিয়েশন কাকে বলে? অ্যাডাপটিভ রেডিয়েশন যেই বিবর্তনের যেই সময় কোনো একটি সাধারণ পূর্বপুরুষের পূর্বপুরুষ থেকে মানে সাধারণ পূর্বপুরুষকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশের ওপর প্রাণীকুল যে একটি সাধারণ পূর্বপুরুষের থেকে পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে যে প্রাণীকুলের অভিযোজিত হয়, সেই অভিযোজনকে অ্যাডাপটিভ রেডিয়েশন বলা হয়। যেরকম ডারউইনের ফিঞ্চ পাখি বিভিন্ন ঠোঁটে দেখা যায় তারতম্য। আচ্ছা এই দিন প্রতিদিন তো গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তাই তো, না কমছে? গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে দিন প্রতিদিন। আচ্ছা তো উদ্ভিদের সালোক সংশ্লেষের হারের উপরে গ্লোবাল ওয়ার্মিং এর কি ভূমিকা, মানে কি প্রভাব পড়ছে? গ্লোবাল ওয়ার্মিং বাড়ার অন্যতম গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং পরিমাণ বাড়বে। উদ্ভিদ যদি প্রচুর পরিমাণে লাগানো হয়, তাহলে উদ্ভিদ নিজেদের সালোক সংশ্লেষের জন্য পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করবে এবং তাকে অক্সিজেন রূপে পরিবেশে নির্গত করবে। এর ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে, এবং সেক্ষেত্রে বলতে পারি আমরা যে গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ কম হবে। না, কোশ্চেনটা ছিল যে মানে উদ্ভিদের সালোক সংশ্লেষের হারের উপরে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। সালোক সংশ্লেষ বাড়লে পরে গ্লোবাল ওয়ার্মিং কম হবে। আচ্ছা এনজাইমকে কেন বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলা হয়?
এনজাইমকে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলা হয় কারণ এনজাইম শরীরের মধ্যে কোনো জৈব বিক্রিয়ার গতিবেগকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। তো শুধু ক্যাটালিস্ট বলা হতো, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলা হয়। কারণ জৈব রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই জন্য বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলা হয়। ঠিক আছে, তোমার 7টা মোটামুটি কমপ্লিট হলো কোশ্চেন। তো আপাতত হচ্ছে কি তোমার 10 যদি হচ্ছে কি গ্রেড করা হয় তাহলে হচ্ছে কি 6/10, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি তোমার কয়েকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ঠিক হলো না, তার মধ্যে কোনটা বলতে পারলে না। তো যেটা হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষের যে হারের উপরে হচ্ছে কি তোমার গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবটা, ওটা তোমার একদমই উত্তরটা হয়নি বাবা, ঠিক আছে। আর অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমাকে আরো হচ্ছে কি তোমাকে ভেবে জিনিসগুলো করতে হবে। আর আজকে যেগুলো কোশ্চেন করা হচ্ছে আমি কমপ্লিট ভাবে উত্তরগুলো বলে দেবো, দিয়ে দেবো আর কি, কারণ না হলে প্রত্যেকটা অ্যান্সার করতে গেলে অনেক টাইম যাবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, ঠিক আছে, চলো শতদ্রুতা রেডি থাক, শুরু করো। বুদ্ধদেব জানা রেডি থাক। আচ্ছা, বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? কি বলে স্যার, বায়োলজিক্যাল হটস্পট হচ্ছে এমন একটা রিজন যেখানে হচ্ছে প্রায় পৃথিবীর 70% স্পিসিস যেখান থেকে মানে এক্সটিংক্ট হয়ে যায়, কিন্তু সেই জায়গায় সেই স্পিসিস গুলো এন্ডেমিক থাকে। এটা হচ্ছে এটার প্রধান শর্ত হলো এখানে 1,500 স্পিসিস এন্ডেমিক নরমালি থাকে। এইগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পটের প্রধান শর্ত। এক্সাম্পল হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে সাদার্নল্যান্ড, ইন্দো বার্মান অঞ্চল, ওয়েস্টার্ন ঘাটস, ইস্টার্ন হিমালয়াস, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট বলতে পারি। মানে যারা নির্ধারণ করে তারা কি গুনে গুনে একদম পুরো 1,500 স্পিসিস কে দেখতে পেলে তবে কি বলবে যে ওটা? এখানে মানে যেটা হচ্ছে এই স্পিসিস গুলো মানে 70% স্পিসিস পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, কিন্তু এন্ডেমিক স্পিসিস যে অঞ্চলে রিচ থাকে তাকেই বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। আচ্ছা 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 ম্যাডাম, ধরুন একটি কোষে প্রোটিন সংশ্লেষ ঠিকঠাক হচ্ছে, কিন্তু সেই প্রোটিনগুলো তাদের নির্দিষ্ট আচ্ছা আমি আবার কোশ্চেনটা বলুন, আসলে আছে না। তুমি আগে কনস্ট্যান্টলি বসবো, তারপরে শুনতে পাবে আর কি, এত হড়বড় করলে শুনতে পাবে। আচ্ছা, একটি কোষে প্রোটিন সংশ্লেষ ঠিকঠাক হচ্ছে, কিন্তু সেই প্রোটিনগুলো তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না। তো আপনার মতে কোষের কোন অঙ্গাণুটি ত্রুটিপূর্ণ এবং কেন? স্যার, এটা যদি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হয়, এখানে আমরা ইউক্যারিওটিক কোষে মানে নির্দিষ্ট প্রোটিনগুলো মানে ট্রান্সপোর্টেড হতে গেলে এখানে নিউক্লিয়াসটার বা যে পোর্ট আছে সেইগুলো ঠিকঠাক হতে হবে। আর তারপরে গলগি অ্যাপারেটাস, এখানে যদি কোনো রকম প্রবলেম হয়, যেহেতু গলগি অ্যাপারেটাসের মেইন ফাংশন হচ্ছে প্রোটিন প্যাকেজিং এ, তাহলে এই প্রোটিনগুলো নির্দিষ্ট মানে জায়গায় ঠিকঠাক ভাবে পৌঁছতে পারে না, এটা আমার মতে মনে হয়। আচ্ছা, যদি কোনো একটা পপুলেশনে হঠাৎ করে রিসেসিভ এলিলের হারটা যদি বেড়ে যায়, তবে কি আমরা বলতে পারি যে সেখানে বিবর্তন ঘটছে? স্যার কি বললেন, আরেকবার একটু কোশ্চেনটা রিপিট করুন। যদি কোনো একটা পপুলেশনে রিসেসিভ এলিলের সংখ্যা হঠাৎ করে যদি বেড়ে যায়, তাহলে কি আমরা বলতে পারি যে সেখানে ইভলিউশন বা বিবর্তন ঘটছে? না, রিসেসিভ ট্রেটের সংখ্যা সেখানে যদি বেড়ে যায়, সেখানে আমরা বলতে পারবো না এখানে সবসময় যে এইটা যে ট্রু হবে সেটা নয়। কারণ যদি ধরুন স্যার মানে যদি ধরুন এই থ্যালাসেমিয়া এটা আছে, এখানে আমরা যদি দেখি যে মানে মানে এক্ষেত্রে দেখবো যে যদি বাহক মাতা এবং বাহক পিতার যদি বিবাহ হয়, তাহলে 25% ঝুঁকি তো থেকেই যাবে এটা থ্যালাসেমিয়া হওয়ার। এবার অনেক জায়গায় আমি এটা পড়েওছি যে মানে অনেক পার্সেন্টেজ, যেমন উড়িষ্যার দিকে এগুলো প্রচুর পার্সেন্টেজ আছে যারা সত্যিকারে মানে থ্যালাসেমিয়া যাদের এই ট্রেটটা আছে, বা যেরকম হচ্ছে ম্যালেরিয়া প্রোন এরিয়াতে সিকেল সেল অ্যানিমিয়া ট্রেটটা আছে, যাতে তাদের ম্যালেরিয়ার ডিজিজ থেকে বাঁচাতে পারে। আচ্ছা, এটা আমার মনে হয়, তুমি শিওর হতে পারে না আসলে। আচ্ছা আচ্ছা, ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড অন্যতম একটি উপাদান হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের যদি পরিমাণ বাড়ে, তাহলে কি গাছের বৃদ্ধিও পাল্লা দিয়ে বাড়বে? স্যার একটা নির্দিষ্ট লেভেল অবধি বাড়বে, কিন্তু তারপর হলে সেটা আর হবে না। কেন হবে না? ব্ল্যাকম্যান মিটিং ফ্যাক্টর অনুযায়ী। কেন, এর পিছনে কি কারণ আছে? যদি বেশি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, অনেক সময় স্টোমাটা বন্ধ হয়ে যেতে পারে, এক্সেস কার্বন ডাই অক্সাইড মানে অত্যধিক যদি বেড়ে যায়। মানে এমনি সাধারণ প্ল্যান্ট, কিন্তু কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো হাইলি কার্বন ডাই অক্সাইড টলারেট হতে পারে। মানে যেতে পারে না, যায়, কোনটা প্রবাবিলিটি রয়েছে? কোনটা মানে যেগুলো টলারেন্ট আছে কিছু, আমার মনে হয় যেগুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো কার্বন ডাই অক্সাইড রেজিস্ট্যান্ট প্ল্যান্ট আছে সেগুলো করতে পারে, কিন্তু বেশিরভাগ এই সাধারণ প্ল্যান্ট গুলো প্রচন্ড পরিমাণ যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তখন তো মানে সেগুলো সার্ভাইভ করতে পারে না। অনেক বহু পুরোনো জিমনোস্পার্ম আছে যেগুলো প্রচুর, যখন আমাদের আর্থে কার্বন ডাই অক্সাইড ছিল সেই সময় সেগুলো এক্সিস্ট করেছিল, কিন্তু এখন তারা এক্সিস্ট করে না। এটা কি কোনো সায়েন্টিফিক কোনো কারণ আছে নাকি আপনার মনে হচ্ছে বলে আপনি বলছেন, কোনটা?
এটা আমার মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধরুন একটা বাস্তুতন্ত্রে মানে একটা খাদ্য শৃঙ্খলে যদি আমরা টপ পিডেটার মানে যারা সর্বোচ্চ শ্রেণীর খাদক, ঠিক আছে, যেটাকে আমরা টপ পিডেটার বলি, তো তাদেরকে যদি আমরা সরিয়ে নিই, তবে সেই বাস্তুতন্ত্রের ট্রপিক লেভেলের কি মানে কি কোনো পরিবর্তন ঘটতে পারে বা কি ঘটবে? তো কি বলেন, টপ প্রিডেটরটা কি হতে পারে? আমরা সরিয়ে নিলাম, তাকে অ্যাবলিশ করে নিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে সেখানে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে? যদি আমরা ধরুন টপ প্রিডেটরটাকে সরিয়ে দিলাম, তার থেকে যে লেভেলের সেকেন্ডারি কনজিউমার যেটা আছে সেটার পরিমাণ বেড়ে যাবে, এবং সেইটা কি করবে, সেই প্রাইমারি কনজিউমারটাকে বেশি পরিমাণে কনজিউম করতে থাকবে। আবার যদি প্রাইমারি কনজিউমারটা যদি কোন সংখ্যাটা কমে যায়, তখন তৃণভূমি প্রচুর পরিমাণে বেড়ে যাবে, জঙ্গল এগুলো যেগুলো এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তার ফলে ইকোসিস্টেমটা এখানে ডিসব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এটা আমার যেটা মনে হয়। যাক, স্বাধীন বিন্যাসের সূত্রটি আপনি বলুন। Mendel's law of independent assortment states that the factor of gene for each pair of character assort out independent of the other pair. বাংলায় তো বলতে হবে, আপনি তো বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছেন। আচ্ছা আচ্ছা, ফ্যাক্টর বা জিন যখন মানে দুটো একে অপরের সাথে মানে আলাদা হয়ে যায়, তখন তারা ইন্ডিপেন্ডেন্টলি অন্য পেয়ারের সাথে আলাদা হওয়ার সূত্রেও কিন্তু তাদের অন্য ক্যারেক্টারটার সাথে কোনো সংযোগ থাকে না। এটাই হচ্ছে মেন্ডেলস হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট। যদি ধরুন মানে যদি আমরা ধরে নিই মানে ইয়েলো এবং মানে গ্রিন এটা- আছে, এটা তো মানে হচ্ছে ইয়েলো গ্রিন মানে ব্রিঙ্কেল সিড আছে, এবং হচ্ছে না, এটা- কালার অফ পর্দা হচ্ছে সিড, এবং বলছি- সিডের সাথে মানে সিডের কালারের সাথে সিডের শেপের কোনো মানে ইন্ডিপেন্ডেন্টলি দুটো আলাদা ক্যারেক্টার এক্সপ্রেস করবে, একটার উপর আর একটা নির্ভরতা হবে না। এর এক্সেপশন হচ্ছে লিঙ্কেজ। আচ্ছা ম্যাডাম, বলছি এটা তো একটা সূত্র, তো এটা তো আমরা ধরে নিতে পারি না বা বা ভেবে বলতে পারি না, তাই না? এটা সূত্র আকারে যেটা মেন্ডেল দিয়ে গেছিলেন সেটাই বলা আমার মনে হয় উচিত, তাই তো? ওটা তো ধরে নিতে পারি না। হ্যাঁ স্যার, আসলে সেটা আসলে গন্ডগোল হয়ে যায়। এটা প্রায় আমি যখন মানে দৌড়িয়ে এটা মানে ডেফিনেশন এটা প্রায় গন্ডগোল হয় স্যার বাংলায়। আসলে ইংলিশ ডেফিনেশনটা কার মনে থাকে, এটা মানে গন্ডগোল হয়ে যায় বাংলা ডেফিনেশনটা স্যার। বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? বায়োম্যাগনিফিকেশন হচ্ছে কি, যত টপিক লেভেল বাড়ার সাথে সাথে যে বিষাক্ত পদার্থের যত ঘনত্ব বাড়ে সেটাকেই বলা হয় বায়োম্যাগনিফিকেশন। যদি ধরুন ডিডিটি একটা যদি মানে প্ল্যাঙ্কটন খাচ্ছে, তারপর সেটা প্ল্যাঙ্কটনে যতটা হচ্ছে, তারপরে সেটা হচ্ছে কি যখন মানে ছোট মাছ খাচ্ছে, বা ছোট মাছ থেকে যখন বড় মাছ খাচ্ছে তার ঘনত্বটা আরেকটু বেশি হচ্ছে, বড় মাছ থেকে যখন মানুষ খাচ্ছে মানুষের ক্ষেত্রে এই ঘনত্বটা অনেকটা বেশি হয়ে যায়। এইটাকেই বলা হয় বায়োম্যাগনিফিকেশন। আচ্ছা, ঠিক আছে। তুমি 6 out of 10 না? এবারে তোমার যেটা প্রবলেম হচ্ছে, বেসিক্যালি যখন তুমি অ্যান্সার গুলো বলছো না, তখন ধরুন মনে করি এই জিনিসগুলো একটু বলে ফেলছো, আমি বুঝতে পারছি যে তুমি এগুলো স্যার বলুন। মানে তুমি অ্যান্সার বলার সময় মিট করে দাও, তুমি মিট করলে ভালো শুনতে পারো, মিট করে দাও। মানে তোমার ক্ষেত্রে হচ্ছে কি বেসিক্যালি যখন অ্যান্সার গুলো তুমি দিচ্ছ, তখন ধরুন বা তোমার হচ্ছে কি মনে করি মনে মনে করলাম, এই এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবে। তুমি হয়তো আনএক্সপেক্টেড ভাবে বলে ফেলছো, মানে তুমি চাইছো না বলতে কিন্তু হয়তো চলে আসছে, বাট এইগুলোকে একটু চেষ্টা করবে। কালকে যখন রেকর্ডিংটা দেখবে না, তখন বুঝতে পারবে যে এই জিনিসগুলো না একটা ইন্টারভিউতে কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলে আর কি। তো চেষ্টা করবে যাতে করে হচ্ছে কি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায়। ওকে ওকে, ঠিক আছে, চলো। আসলে স্যার ভাষাটার প্রবলেম, তো এই জন্যই মানে আমার আসলে গন্ডগোল হয় আসলে। আচ্ছা। তাও এখন মানে অনেকটা চেষ্টা করি। যাই হোক, যেটা তোমার problem সেটা আমি তোমাকে বললাম আর কি, ঠিক আছে। চলো, বুদ্ধদেব জানা শুরু করো, রেডি থাকবে রুম্পা। স্যার আমার নাম বুদ্ধদেব জানা, আমার সাবজেক্ট লাইফ সায়েন্স। ওকে। আচ্ছা, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য বলুন। বি লিম্ফোসাইট অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয় এবং অস্থি মজ্জাতেই পরিণত প্রাপ্তি হয়। টি লিম্ফোসাইট অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, থাইমাস গ্রন্থিতে পরিণত প্রাপ্তি পায়। বি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রমতা গড়ে তোলে, টি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতা গড়ে তোলে। বি লিম্ফোসাইট সমগ্র দেহে কার্যকারী, কিন্তু টি লিম্ফোসাইট কোষে কার্যকারী। আচ্ছা আচ্ছা, সব অ্যান্টিজেনই ইমিউনোজেন নয়, কিন্তু সব ইমিউনোজেনই অ্যান্টিজেন, এটাকে আমরা ঠিক বলবো না ভুল বলবো? আমি আবার বলছি, সব অ্যান্টিজেনই ইমিউনোজেন নয়, কিন্তু সব ইমিউনোজেনই অ্যান্টিজেন, এটা ঠিক না ভুল? স্যার এটা জানতাম, এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা, তো যদি একটি গাছকে সবসময় যদি আমরা কৃত্রিম লাল আলোতে রাখি আর কি, তবে তার বৃদ্ধি এবং ফুল ফোটার উপর কি প্রভাব পড়বে? স্যার সবসময় লাল আলোতে রাখলে আহ
তার বৃদ্ধি বৃদ্ধি হবে, ভালো হবে। কারণ আমরা জানি যে 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো থেকে যদি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো পর্যন্ত থাকে, তাহলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়। কিন্তু লাল আলো তার থেকে যদি বেশি হয়, বেশি দিয়ে রাখি, তাহলে তখন হচ্ছে রেড ড্র প্রভাব পড়বে, তখন বৃদ্ধি প্রভাবিত হবে। কিন্তু এই অল্প আলো অর্থাৎ 660 থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলোতে থাকলেই বৃদ্ধিটা ভালো হবে। আর ফুল ফোটার উপর কি প্রভাব পড়বে? স্যার এটা ঠিক জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, একজন মানুষ যদি দীর্ঘদিন ধরে পাহাড়ের উপরে থাকেন আর কি, তবে তার লোহিত রক্তকণিকার সংখ্যা কি পরিবর্তন ঘটবে বা কেন ঘটবে? স্যার সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে থাকলে অর্থাৎ 12,000 ফিট যদি ওপরে থাকে, তাহলে আরবিসির সংখ্যা বেড়ে যাবে। কারণ আমরা জানি ওপরে থাকলে অক্সিজেন লেভেল প্রথমে কম থাকে। অক্সিজেন লেভেলে কম থাকা মানেই আমাদের রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভ হয়, সেখানে এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরিত হয় এবং সেখানে বেশি পরিমাণ আরবিসি আমাদের স্বাভাবিক পুরুষদের ক্ষেত্রে প্রতি বর্গ মিলিমিটারের যে 50 লক্ষ থাকে সেটা বেড়ে কাছাকাছি 60 লক্ষ হয়ে যাবে। অর্থাৎ আরবিসির পরিমাণটা বেড়ে যাবে, কারণ ওখানে অক্সিজেন লেভেলটা কম, তার জন্য। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো জীব অন্যান্য জীবের তুলনায় বেশি সুযোগ সুবিধা পায় এবং পরিবেশে টিকে থাকে, তাকে বলি প্রাকৃতিক নির্বাচন। যেমন প্রবক্তা বিজ্ঞানী ডারউইন। উদাহরণ, ডারউইনের বক্তব্য অনুযায়ী পরিবেশে বিভিন্ন গলাযুক্ত জিরাফ ছিল, কিন্তু সবচেয়ে লম্বা গলাযুক্ত জিরাফ প্রকৃতিতে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই টিকে থাকে, তাকেই বলি প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনের কটা ভাগ রয়েছে, কি কি? 3টা ভাগ রয়েছে। একটা রয়েছে স্টেবিলাইজিং বা স্থিতিশীল নির্বাচন, একটা রয়েছে ডিসরাপটিভ বা বিচ্ছিন্ন নির্বাচন, আর একটা রয়েছে অভিমুখী বা ডাইরেকশনাল নির্বাচন। এদের একটা করে উদাহরণ বলতে পারবেন? হ্যাঁ, একটা স্থিতিশীল নির্বাচনের উদাহরণ হচ্ছে একটা জঙ্গলে 3 ধরনের গাছ থাকে। লম্বা গাছটা সূর্যালোক বেশি পায় কিন্তু ঝড়ে সমস্যা হয়। কিন্তু আর ছোট গাছ, একেবারে ছোট গাছ যেটা, সেটা সূর্যালোক সেরকম ভাবে পায় না, কিন্তু ঝড় হলে তার খুব বেশি সমস্যা হয় না। সব থেকে বেশি সুযোগ পায় মাঝারি গাছ, যে গাছ সূর্যালোক পায় আবার ঝড় হলেও অনেকটা সেফ থাকে। অর্থাৎ এখানে মধ্যবর্তী গুণমান বৈশিষ্ট্যযুক্ত জীবেরা বেশি সুযোগ সুবিধা পাবে প্রান্তীয় গোষ্ঠীর তুলনায়, তখন আমরা পাবো স্টেবিলাইজিং নির্বাচন। ডাইরেকশনাল নির্বাচনের উদাহরণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম। ডাইরেকশনাল নির্বাচনের উদাহরণ অর্থাৎ হচ্ছে এক প্রকার পেপার্ড মথ, বিস্টন বিটুলারিয়া, যা ইংল্যান্ডের বার্মিংহাম অঞ্চলে ছিল। সেখানে আমরা শিল্প বিপ্লবের আগে 1848 সালে আগে যখন গাছগুলোতে প্রচুর লাইকেন ছিল, তখন বিস্টন বিটুলারিয়া যে ধূসর বর্ণের মথগুলোর সংখ্যা বেশি ছিল, কিন্তু যখন শিল্প বিপ্লব হলো তখন হচ্ছে কালো বর্ণের মথের সংখ্যা বেড়ে গেল। এটাকে আমরা অভিমুখী নির্বাচন বলবো। আর ডিসরাপটিভ বা বিচ্ছিন্ন নির্বাচন, এটা এক প্রকার লিম্পেট, সমুদ্রে এক প্রকার লিম্পেটে পাওয়া যায়। 3 ধরনের লিম্পেট, একটা সাদা বর্ণ, একটা কালো বর্ণ, একটা বাদামি বর্ণ। এবার সাদা বর্ণ লিম্পেট গুলো সমুদ্রে থাকা বার্নাকলের সঙ্গে আটকে গেল, আর কালো বর্ণের গুলো সমুদ্রে থাকা পাথরের সঙ্গে আটকে গেল, দিয়ে আত্মরক্ষা করলো। কিন্তু বাদামি বর্ণের লিম্পেট গুলো তারা পরিবেশে বেশি সুযোগ সুবিধা করতে পারলো না, বেশি ধ্বংস হলো, শত্রুর দ্বারা আক্রমিত হলো, তখন সেটা হচ্ছে ডিসরাপটিভ নির্বাচনের মধ্যে পড়েছে। আচ্ছা, ফ্যাসিলিটেড ডিফিউশন কাকে বলে? যে পদ্ধতিতে, যে ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দায় অবস্থিত প্রোটিন বাহকের সাহায্যে এবং শক্তি ছাড়া, বিপাকীয় শক্তি ছাড়া যখন বেশি ঘনত্ব অণুগুলো কম ঘনত্বের দিকে যাবে এবং সেগুলো সমঘনত্বে পরিণত হবে, তখন তাকে আমরা বলবো সহায়ক ব্যাপন। আচ্ছা, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য বলুন। স্যার উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কোষ পাতের মাধ্যমে হয়, প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজের মাধ্যমে হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা শুরু হয় টেলোফেজ দশার শেষের দিকে, প্রাণী কোষের সাইটোকাইনেসিস শুরু হয় অ্যানাফেজ দশার শেষের দিকে। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কেন্দ্র থেকে প্রান্তের দিকে ঘটতে থাকে, আর প্রাণী কোষের ক্লিভেজ যেটা প্রান্ত থেকে কেন্দ্রের দিকে ঘটতে থাকে। উদ্ভিদ কোষের
সাইটোকাইনেসিসের এখানে ফ্যাগমোজোম গঠিত হয়, ফ্যাগমোজোম পরে ফ্যাগমোপ্লাস্ট গঠিত হয়, কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিসে কন্ট্রাক্টাইল রিং গঠিত হয়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে তো সেমি অটোনোমাস অর্গানাল বলা হয়, তাই তো? হ্যাঁ স্যার, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া তো নিজস্ব তার ডিএনএ থাকে, হ্যাঁ স্যার। তা সত্ত্বেও কেন এটাকে সেমি বলা হয়, সম্পূর্ণ স্বাধীন নয় কেন? কারণ স্যার মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে থাকে। তো থাকতেই পারে, কিন্তু তার নিজস্ব তো ডিএনএ রয়েছে। তার নিজস্ব চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, হুম। যেটা প্রোক্যারিওটিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কিন্তু ইউক্যারিওটিক বৈশিষ্ট্য আসতে হলে আমরা জানি রেখাকার ডিএনএ থাকতে হবে। অর্থাৎ চক্রাকার ডিএনএ মানে তার হচ্ছে সেই এক্সন ইন্ট্রন থাকবে না, অর্থাৎ পলিসিস্ট্রনিক আরএনএ তৈরি করে, এখান থেকে প্রোটিন তৈরি করে। সবই ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও তো তার নিজস্ব ডিএনএ আরএনএ তো রয়েছে, প্রোটিনও রয়েছে, হ্যাঁ স্যার। তাহলে কেন তাকে বলা হচ্ছে না? স্যার আমি ধারণা থেকে বলছি, আমার এটা ঠিক আমি বলতে পারছি যেটা, যে এটা কোষের মধ্যে থাকে বলে বা তিনি মাইটোকন্ড্রিয়া ফ্রিলি কিন্তু বাঁচতে পারে না, এটা আমার মনে হচ্ছে, ধারণা থেকে বলছি। এই তোমার এটা টপিক ছিল না, তুমি আগে মাইটোকন্ড্রিয়া পড়াতে। এই বাবা, হ্যাঁ, স্যার। মাইটোকন্ড্রিয়ার হচ্ছে কি যে কাজ, মানে কাজের জন্য সম্পূর্ণ ডিএনএটা হচ্ছে কি তার কাজ করতে পারে না, কিছুটা হচ্ছে কি কোষের যে নিউক্লিয়াসের ডিএনএ উপর ডিপেন্ডেন্ট করা থাকে, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি এটাকে আমরা সেমি অটোনোমাস বলি, মানে পুরো কাজটা হচ্ছে কি ও নিজে থেকেই করতে পারে না, কন্ট্রোল হচ্ছে কার দিয়ে, হচ্ছে কি মানে সেলের হচ্ছে নিউক্লিয়াসের ডিএনএ দিয়ে, ঠিক আছে? 70% মতন নিজে করছে, 30% মতন কন্ট্রোল হচ্ছে তোমার, এই জন্য বলতে হবে, ঠিক আছে? যাই হোক, তুমি হচ্ছে কি 7.5 আউট অফ 10, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ চলো নেক্সট, এবার হচ্ছে রুম্পা রেডি থাকবে। স্যার ভৈরব রুম্পার বিশ্বাস। পরে আমি দিয়ে দেবো, রুম্পা ম্যাডামের পরে Okay, রেডি okay. করছি। তুমি তাহলে রেডি থাকো, রুম্পার পরে দেবে, রুম্পা শুরু করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। নমস্কার স্যার, আমার নাম রুম্পা চক্রবর্তী, আমার সাবজেক্ট লাইফ সায়েন্স। ওকে, আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের সময় যদি ক্রসিং ওভার যদি না ঘটে, তাহলে বিবর্তনের ধারায় দীর্ঘমেয়াদী কি প্রভাব পড়তো, বা সেক্ষেত্রে কি প্রজাতির জীববৈচিত্র্য কি বজায় থাকতো? না স্যার, ক্রসিং ওভার যদি না ঘটে তাহলে জীববৈচিত্র্য পাওয়া যাবে না, বা ভ্যারাইটি অনেক কম পাওয়া যাবে। কারণ ভ্যারিয়েশন যেটা, সেটা ক্রসিং ওভারের মধ্যেই আমরা পাচ্ছি। এবং আমরা জানি যে মিওসিস হয় গ্যামেট তৈরির সময়, এবং তখনই মিওসিসের সময় হচ্ছে ক্রসিং ওভার হচ্ছে, এবং ক্রসিং ওভারের ফলে ভ্যারাইটি আসছে বা জেনেটিক ভ্যারিয়েশন আসছে। যদি রিকম্বিনেশন না হয়, ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন না হলো, তাহলে ভ্যারাইটিও আসবে না, এবং বৈচিত্র্য অনেক কমে যাবে, এবং যেটা হচ্ছে ইভলিউশনের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। অনেক ক্ষেত্রে পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য ভ্যারাইটি থাকা খুব প্রয়োজন। এবার যদি ভ্যারাইটি না থাকে, তাহলে যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তখন দেখা যাবে সেই স্পিসিসটা হয়তো আর এক্সিস্ট করতে পারবে না। মেগা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝেন? মেগা বায়োডাইভার্সিটি বলতে বোঝানো হয় যে আমাদের পৃথিবীতে মোট 17টা দেশকে আমরা মেগা ডাইভার্সিটির আন্ডারে রেখেছি, যেখানে বায়োডাইভার্সিটি প্রচুর মাত্রায় দেখা যাবে, এবং সেখানে এন্ডেমিক স্পিসিস থাকবে। এবং শুধু তাই না, বায়োডাইভার্সিটি অঞ্চলে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার এবং এন্ডেঞ্জার স্পিসিসও থাকবে একটা বড় মাত্রায়। এবং অরিজিনাল যে পপুলেশন যেটা থাকবে, অরিজিনাল যে বায়োটিক কমিউনিটি, তার 70% লস্ট হয়ে যাবে, এবং ভ্যাসকুলার প্ল্যান্ট থাকবে 1,500টা ভ্যাসকুলার প্ল্যান্ট থাকবে। আচ্ছা, আমাদের যে জেনেটিক কোড, সেটা ডিজেনারেট নাকি নন ডিজেনারেট, কোনটা? স্যার এটা মনে পড়ছে না। আচ্ছা, যা সেন্ট্রাল ডোগমা অনুযায়ী ডিএনএ থেকে আরএনএ হয়ে প্রোটিন তৈরি হয়, তাই তো? তো রেট্রোভাইরাসের ক্ষেত্রে এই নিয়মটা কি কাজ করে, নাকি অন্যভাবে কিছু কাজ করে? না স্যার, রেট্রোভাইরাস কি করে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতিতে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, এবং সেই ডিএনএটা হোস্টের ডিএনএর মধ্যে ইন্টিগ্রেট করে দেয়। তাহলে সেন্ট্রাল ডগমাতে আমরা কি দেখি, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতি, মানে রিভার্স ট্রান্সক্রিপশন। ক্ষেত্রে কি কোনো স্পেশাল এনজাইম কাজ করে, নাকি এমনি নর্মালি হয়ে যায়? না স্যার, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটা এনজাইম, যেটা এই ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়, যেমন এইচআইভি ভাইরাস, এই এনজাইমটা রিভার্স ট্রান্সক্রিপশনে সাহায্য করে। আচ্ছা, লাইসোজোমকে আমরা সুইসাইডাল বেগ বা আত্মঘাতী থলি বুঝি, তাই তো? না অন্য কাউকে বলা হয়? না স্যার, লাইসোজোমকেই বলা হয়। আচ্ছা,
তো লাইসোজোমের ভেতরে থাকা পাচক এনজাইমগুলো কেন লাইসোজোমের নিজস্ব মানে এনজাইম দ্বারা নষ্ট হয়ে যায় না? লাইসোজোমের ভেতরে যে সেল থাকে তাদের বাইরে একটা লেয়ার থাকে, তো যার জন্য এনজাইম গুলো সরাসরি লাইসোজোমের সেলের কন্ট্যাক্টে আসতে পারে না। তো সেই জন্য লাইসোজোম নিজে এনজাইম গুলো দ্বারা ডাইজেস্ট হবে। আচ্ছা আচ্ছা, আমাদের শরীরে দেখা যায় একটা কোষীয় অঙ্গাণুর নাম বলুন যার কোনো মেমব্রেন থাকে না, মেমব্রেন লেস কোষীয় অঙ্গাণু। রাইবোজোম হবে। যে অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টের মধ্যে পার্থক্য বলুন। অ্যাপোপ্লাস্টিক ট্রান্সপোর্ট হচ্ছে সেল ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে হবে এবং এক্ষেত্রে কোনো এটিপি খরচা হবে না। আর সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট হচ্ছে কি যখন প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে হবে তখন সেটাকে বলা হবে সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট। আচ্ছা, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কোনটা বেশি স্টেবল? স্যার ডিএনএ অনেক বেশি স্টেবল। কেন? ডিএনএ অনেক বেশি স্টেবল হচ্ছে কারণ ডিএনএ তে মানে ওরা ডিঅক্সিরাইবোজ সুগার থাকছে এবং ওরা দ্বি তন্ত্রী হিসেবে থাকছে, ওরা 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইমে পেঁচিয়ে অবস্থান করছে এবং হিস্টোন প্রোটিন থাকছে, তার মধ্যে কম্প্যাকশন একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। সেজন্য জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ আরএনএ থেকে অনেক বেশি স্টেবল। ডিঅক্সিরাইবোজ সুগার থাকলে মানে হচ্ছে বেশি স্টেবল হয়ে যাবে? কি পার্থক্য রাইবোজ সুগারের সাথে এটা? সুগারটার জন্য হয়তো অতটাও কিছু এফেক্ট হবে না, কিন্তু ওরা যেহেতু মানে দ্বিতন্ত্রী এবং নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করছে এবং হিস্টোন প্রোটিন থাকছে, তো সেই জন্য সুগারের ব্যাপারটার সাথে ওটা আমার জানা নেই, আমি দেখে নেবো। আচ্ছা, বায়োরিমিডিয়েশন কাকে বলে? স্যার বায়োরেমিডিয়েশন হচ্ছে বায়োলজিক্যাল এজেন্টের ব্যবহার করে কোনো টক্সিক বা এরকম কোনো কিছু পদার্থকে তাদের টক্সিসিটিকে কমিয়ে ফেলা, এটাকে বলা হয় বায়োরেমিডিয়েশন। সমাক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে? হ্যাঁ স্যার। সমাক্লোনাল অ্যান্টিবডি, সমাক্লোনাল অ্যান্টিবডি জানা আছে কি? না স্যার, মনোক্লোনাল পলিক্লোনালটা জানি। স্যার সোমাক্লোনালটাকে ওই হাইব্রিডোমা টেকনিকে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয়। আচ্ছা ঠিক আছে। জিএমও কি? জিএমও স্যার এটা মনে আচ্ছা, C3 এবং C4 প্ল্যানের মধ্যে পার্থক্য বলুন। হ্যাঁ স্যার, C3 প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যাবে ওদের যে মানে রুবিস্কো এনজাইমটা যেটা রয়েছে সেই রুবিস্কো এনজাইমটার অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়লে অক্সিজেনের অ্যাক্টিভিটি দেখা যাবে এবং ওদের ক্ষেত্রে ফটো রেসপিরেশন হবে। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখবো যে ওদের মেসোফিলস কলা থাকবে এবং বান্ডিল সিট সেল থাকবে এবং ওরা একটা স্পেশাল মেকানিজমের সাহায্যে কার্বন ডাই অক্সাইডের একটা ঘনত্ব বাড়িয়ে রাখবে সবসময় রুবিস্কো এনজাইমটার কাছে, যার জন্য ওদের কখনোই ফটো রেসপিরেশন হবে না। আর ওদের ক্ষেত্রে এই যে অ্যানাটমিটা এটাকে বলা হবে ক্রাঞ্চ অ্যানাটমি, যেটা C3 দের ক্ষেত্রে দেখা যাবে না। ঠিক আছে, তোমার হচ্ছে কি স্কোর হচ্ছে কি 7.5 আউট অফ 10। ঠিক আছে, চলো কুহেলি শুরু করো। কুহেলি আর রেডি থাকবে রুম্পা তো দিলেও ভৈরব বিশ্বাস। ঠিক আছে না? কুহেলি তো কি বলছে? হ্যাঁ স্যার, হুম। কুহেলি ভৌমিক, আমার সাবজেক্ট লাইফস্টাইল। শোনা যাচ্ছে? কুহেলি, কুহেলির মনে হয় নেটওয়ার্ক কিছু সমস্যা করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, সিনোনিম কাকে বলে? সিনোনিম যখন একটা দুটো মানে দুটো আলাদা নাম থাকে তখন সেটাকে আমরা বলবো সিনোনিম। এটা কি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, মানে কোনটা? এটা কি না গ্রহণযোগ্য? স্যার, এটা মানে যে নামটা স্যার না স্যার গ্রহণযোগ্য না। হলোটাইপ কাকে বলে? স্যার হলোটাইপ না, কুহেলির মনে হয় নেটওয়ার্কটা সমস্যা করছে কিছু। যাই হোক, এবারে ভৈরব শুরু করো। ভৈরব বিশ্বাস
রেডি থাকবে সুস্মিতা রঞ্জিত। হ্যালো। তোমারটা নেটওয়ার্কটা কোনো ডিস্টার্ব করছে, বুঝলে তো, আটকে আটকে যাচ্ছে। তুমি বলো, শুনতে পাচ্ছি, বলো উত্তরটা বলো। স্যার হলো টাইপটা তো বললাম, তারপরে কোশ্চেনটা শুনতে পাইনি। হলো টাইপটার অ্যান্সারটা বলো, আমরা শুনতে পাইনি কেউ। ও আচ্ছা স্যার, হলোটাইপ বলতে যখন কোনো একটা স্পিসিসকে ডেসক্রাইব বা বর্ণনা করা হয়, তখন যে নির্দিষ্ট প্লান্ট স্পিসিসটাকে ধরে সেই তাকে ডেসক্রাইব বা বর্ণনা করা হয়, সেই নির্দিষ্ট প্লান্টটিকে আমরা বলবো হলোটাইপ। তাকেই বলবো কেন, অন্য কাউকে মানে অন্য কোনো নাম বলতে পারতাম, কিন্তু হলো টাইপ কেন বলবো? কারণ স্যার ওটিকেই সংরক্ষণ করা হয়, আর ওই প্লান্টটিকে ধরেই মানে ওই স্পিসিসটার সমস্ত কিছু পর্যবেক্ষণ বা সবকিছু বর্ণনা করা হয়। আচ্ছা, কি কাকে বলে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে কি সম্পর্ক? স্যার ট্যাক্সোনমি হলো একটি টুল, কিন্তু সিস্টেমেটিক একটা ব্রড এরিয়া বা এটা একটি বিশালাকার অংশ, যেখানে ফাইলোজেনেটিক রিলেশনশিপের ওপরও কোনো প্লান্ট স্পিসিসকে তার ডেসক্রিপশন করা হয়, এবং তার আন্ডারেই পড়ে ট্যাক্সোনমি, যেটিকে একটা টুল হিসেবে আমরা ধরতে পারি। আচ্ছা, জিএমও কি? জিএমও জিএমও হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেখানে তার একটি নির্দিষ্ট অর্গানিজমের তার ডিএনএটাকে আর্টিফিশিয়ালি কোনোভাবে অল্টার করা হয় বা তার পরিবর্তন করা হয়। এমন একটা প্ল্যান্টের নাম বলতে পারবেন? বিটি বিটি ব্রিঞ্জাল। বিটি কেন বলা হচ্ছে? স্যার ওই ব্যাসিলাস থুরিনজেনসিস জিনটা ওখানে ইনকর্পোরেট করা হয়েছে। বেসিলাস থুরিনজেন্সিস একটা জিন? না, ও মানে ওই স্পিসিসের জিনটা স্যার, মানে বিটির পুরো নাম এটাই তো স্যার, ব্যাসিলাস থুরিনজেনসিস মনে আচ্ছা, করছে। একটা লং ডে আর একটা শর্ট ডে প্ল্যান্টের নাম বলুন। স্যার লং ডে প্লান্ট গাঁদা হতে পারে। ম্যাচিওর আরবিসির মধ্যে নিউক্লিয়াস কেন থাকে না? স্যার ম্যাচিওর আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, কারণ হিমোগ্লোবিন যেহেতু অক্সিজেন ক্যারি করে, তো সেই হিমোগ্লোবিনের যাতে স্পেস বা জায়গাটা বেশি পায়, তার জন্য নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে কুয়েলি, তোমার 6/10, না 6। ঠিক আছে, ঠিক আছে এবার হচ্ছে কি ভৈরব, রেডি থাকবে সুস্মিতা রঞ্জিত। ভৈরব শুরু করো। নমস্কার স্যার, আমার নাম ভৈরব বিশ্বাস, আমার সাবজেক্ট লাইফ সায়েন্স। তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমার দেখতে পাই যে। এক্সাম এসেছিলাম স্যার, তো কাল গতদিন রাত হয়ে গেল স্যার। আচ্ছা, ক্যান্সার কোষ সাধারণ কোষের তুলনায় কেন বেশি অমর বা ইমর্টাল? স্যার ক্যান্সার কোষে অঙ্কোজিনের প্রভাব মূলত ঘটে যখন অতিরিক্ত কোষটি বিভাজিত হয়ে নিয়ে একটি উম, কোষটি যখন অতিরিক্ত বিভাজিত হয়ে নিয়ে অঙ্ক কোষে কি বলেন স্যার? ক্যান্সার কোষ কেন অমর আর কি, ইমর্টাল, মানে এর পিছনে কি কোনো এনজাইমের কোনো ভূমিকা আছে? অঙ্কোজিনের? না, অঙ্কোজিন এনজাইম মানে উৎসেচকের কোনো ভূমিকা আছে? টেলোমারেজ। ঠিক স্যার, এই মুহূর্তে মনে হয়। আচ্ছা আচ্ছা, নয়া ডারুনিবাদ কাকে বলে? নয়া? ডারুনিবাদ। না স্যার, জানি না। আচ্ছা, জাইলেম কেবল হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে জল পরিবহন করে, মানে আমরা বলতে পারি যে ইউনিডাইরেকশনাল, কিন্তু ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে কি তোমার বাইডাইরেকশনাল, তাই তো? কেন, এটা কারণ কেন? দুটোই তো হচ্ছে কি কমপ্লেক্স টিস্যু, কিন্তু দুটোর মধ্যে একটা ইউনিডাইরেকশনাল, একটা বাইডাইরেকশনাল, কি কারণ? কারণ জাইলেম স্যার গাছের মূল থেকে উদ্ভিদের সারা অঙ্গে জল পরিবহন এবং করে, এবং সেক্ষেত্রে ফ্লোয়েম বায়োডাইরেকশন বলা হচ্ছে, কারণ উদ্ভিদ কোষের পাতায় যে সমস্ত খাদ্য উৎপন্ন হচ্ছে সেটি সমস্ত দেহে পরিবহন করছে, এবং অনেক সময় বর্জ্য পদার্থ যখন পাতার মাধ্যমে যেমন বের হয়, সে অনেক বর্জ্য পদার্থ আবার মূলের মাধ্যমে মাটিতে প্রবেশ করে, সেটা ফ্লোয়েমের মাধ্যমে ঘটতে পারে। এটা তো কাজ হয়ে গেল, মানে একটা ইউনিডাইরেকশনাল একটা বাইডাইরেকশনাল কেন কাজ করছে তার লজিক, নট ফাংশন।
যাই হোক, হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনের মধ্যে কি পার্থক্য? হিমোগ্লোবিনের মধ্যে লোহা দেখতে পাওয়া যায় এবং মায়োগ্লোবিনের মধ্যে প্রোটিন দেখতে পাওয়া যায়। লোহার জাতীয় অনেক পদার্থ দেখতে পাওয়া যায় হিমোগ্লোবিনের মধ্যে, যার জন্য হিমোগ্লোবিনটা আলাদা দাম করে। যারা হচ্ছে কি মরু উদ্ভিদ আর কি, মানে ক্যাম্প প্লান্ট, তো তাদের ক্ষেত্রে স্টোমাটা কেন রাতের বেলা হচ্ছে খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে, কি কারণ? কারণ মরু উদ্ভিদের এক ধরনের পিচ্ছলকারক পদার্থ যেটা হচ্ছে সুবেরিন বা লিগনিন জাতীয় পদার্থ থাকে, যার ফলে অতিরিক্ত জল যাতে বের হয়ে যেতে না পারে এই সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষের জন্য। কিন্তু রাত্রেবেলায় যখন অতিরিক্ত সূর্যালোক না থাকে, সেই সময় সেই সুবেরিন বা লিগনিন জাতীয় পদার্থটা চলো, তো তোমার হচ্ছে কি 4/10, ঠিক আছে? 4/10। ভৈরব বাবা, একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করো, ঠিক আছে? একটু তোমাকে বাবা ভালো করে পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন তুমি ডিফেন্ড করতে পারতে, তাই না? লাস্টে যে কোশ্চেনটা বললাম এটা কিন্তু তুমি একটু ভাবলেই বলতে পারতে, দিনের বেলা বন্ধ থাকছে, রাতে খোলা থাকছে, তাহলে নিশ্চয়ই সেখানে তুমি যে উত্তরটা দিলে সেটা যদি থাকতো তার মেকানিজমসটা, তাহলে সে দিনের বেলা খুলে রাখতো, তাই না? তো এটা তার কারণ হচ্ছে কি মাটিতে জলের পরিমাণ কম থাকে, যাতে দিনের বেলায় খোলা থাকলে ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটার লস হয়ে যাবে, এই জন্য সে রাতের কাজটা করে দিচ্ছে আর কি, তখন সূর্যালোক